প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। তারকা কথনে তারকাদের নিয়ে কথা হয়, তাদের জীবনের নানা জানা অজানা গল্প আমরা জানি নিজেরা এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেক্ষেত্রে একজন শিল্পীর জীবন সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক ধরনের ধারণা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন শিল্পীর পথ চলা কখনোই মসৃণ হয় না। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দিয়ে গড়ে ওঠে তাদের সাফল্যের প্রতিটি সিঁড়ি। আজ যে শিল্পী আমাদের সাথে আছেন তিনিও তেমনই একজন আত্মবিশ্বাসী, একজন সংগ্রামী মানুষ। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে তার পথ চলা শুরু, তারপর নিজ গুণে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন সফল অভিনেতা এবং প্রযোজক হিসেবে। তিনি আমাদের সকলের প্রিয় সাহের আলভী। চলুন তাকে স্বাগত জানাই। শুভেচ্ছা। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। দর্শকদের ভালোবাসায় এভাবেই আরো ভালো থাকতে চাই। তাহলে বোঝাই যাচ্ছে যে যে কাজগুলো করছেন তাতে করে দর্শকদের ফিডব্যাকটা ভীষণ ভালো আসছে। মাশাআল্লাহ, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। আর এই ফিডব্যাকগুলোই আসলে আরো ভালো কাজের স্পৃহা জন্মায়। তো আরো ভালো ভালো কাজ আসছে সামনে ইনশাআল্লাহ। এখন যদি ব্যস্ততার কথা জিজ্ঞাসা করি তাহলে কোন কাজগুলো নিয়ে বলবেন? এখন একটু ব্যস্ততা বেশি, কারণ সামনে বেশ কিছু ফেস্টিভ আছে, ঈদ আছে, আর অনেক কিছু, সব কিছু মিলিয়ে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত। এমনিতে তো সিঙ্গেল নাটক একটার পর একটা করতেই হচ্ছে। আবার যেহেতু নিজের একটা চ্যানেল আছে ইউটিউব, সো ওই চ্যানেলে নিয়মিত নাটক রিলিজ দিতে হয়। তো কাজের একটা ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, ইউটিউবে নাটকের কথা যেহেতু বললেন, এখন পর্যন্ত প্রায় ইউটিউবে আপনার 400+ নাটক দর্শক দেখেছে। তার মানে বোঝা যাচ্ছে যে নাটকের সংখ্যা বলি এবং অভিনয়ের মাত্রা বলি সমানতালে চলছে। তার মানে এটা তো একটা হিউজ কর্মযোগ্য আপনার জন্য। কিভাবে ব্যালেন্স করেন? এখন তো এটা আসলে ব্রেড অ্যান্ড বাটার হয়ে গেছে, তো সব ধ্যান জ্ঞান সব কিছু এই নাটক কেন্দ্রিকই হয়ে গেছে। করা লাগে, যত ব্যস্তই থাকি বা যে কোনো কিছুতেই থাকি না কেন, নাটকটার মধ্যেই আসলে থাকতে হয়। আর 400+ নাটক তো অলরেডি দর্শক দেখেছে। এর মধ্যে 300+ নাটক আমার মিলিয়ন ভিউ ক্রস করেছে, যেটা কিনা ইটস কাইন্ড অফ রেকর্ড এখানে। এর মধ্যে তো 20-30 মিলিয়ন 40 মিলিয়ন নাটকও আছে, আবার দেখা যায় যে সদ্য মুক্তিপ্রাপ্ত 1 মিলিয়ন 2 মিলিয়ন নাটকও আছে। তো এই জিনিসগুলোই আসলে আরো বেশি করে থাকে না, যে এনকারেজ করে যে এই জার্নিটা যেন কন্টিনিউ থাকে, ভালো ভালো কাজ আরো দর্শকদের উপহার দিতে পারি। আচ্ছা, নিজের নাটকটা রিলিজ করার ক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মটাকে কেন বেছে নিলেন আপনি? আমার কাছে মনে হয় যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারাটা অনেক বড় একটা ব্যাপার। এখন স্ক্রিনটা ছোট হয়ে গেছে, এখন মানুষের হাতে হাতে স্ক্রিন। এখন সবাই যে শুধু ড্রয়িং রুমে বসেই বা বেডরুমে বসেই টিভির মনিটরে নাটক দেখে, বিষয়টা এমন না। এখন হয়তো বা এই মুহূর্তে যদি আমি হুট করে গ্রামে চলে যাই, আমি দেখবো যে গাছতলায় বসে কেউ একজন নাটক দেখছে। তো স্ক্রিনটা তো হাতে হাতে, আর ইন্টারনেটের তো জয় জয়কার আছেই পুরো পৃথিবীতে। তো ইউটিউব সবচেয়ে সহজ মাধ্যম এই মুহূর্তে মানুষের সামনে বিনোদন পৌঁছে দেওয়ার জন্য। আর বরাবরের মতোই আমরা যেহেতু নাটক প্রেমী মানুষ, আমাদের দেশের মানুষ অনেক নাটক দেখে, অনেক আগ থেকেই নাটকের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে আমাদের। আর দেশ বিদেশেও আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে, তারাও তাদের লিজার টাইমটাতে নাটক দেখে। ইউটিউব হচ্ছে সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম তাদের জন্য, যেই কারণে মানুষকে খুব ইজিলি গ্র্যাব করা যায় নিজের কাজটা দেখানোর জন্য। আপনি গৌরবোজ্জ্বল নাটকের যে সময়টা আমাদের, আপনি সেটা মেনশন করলেন। তার মানে নাটকের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা, সামাজিক দৃষ্টিভঙ্গি সব কিছু অনেক আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ। সেই জায়গাতে যুগের সাথে পাল্টেছে অনেক কিছু। তো আপনি যখন কোনো নাটকে কাজ করেন, সেটা একজন অভিনেতা হিসেবে হোক কিংবা একজন প্রযোজক হিসেবে হোক, আপনি সেটার মান নিয়ন্ত্রণের জন্য আসলে কী কী করে থাকেন? মান বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথমেই যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে গল্প। গল্প চুজিংয়ের ক্ষেত্রে আমি আসলে একটু চুজি। আমার গল্পগুলো আমি অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে বাছাই করি। দর্শক এখন কি দেখতে পছন্দ করে, দেশের পরিস্থিতি কি, মানুষের মুড কেমন, ইয়াং জেনারেশন কি পছন্দ করে, ফ্যামিলি অডিয়েন্স কি পছন্দ করে।
তো অনেক প্যারামিটারের উপর আসলে ডিপেন্ড করে যে আমি কোন ধরনের গল্প চুজ করব। তখনই আসলে মানের প্রসঙ্গটা পাশাপাশি চলে আসে। মান তো ধরে রাখার চেষ্টা করি, আর ডে বাই ডে মান বৃদ্ধিরও চেষ্টা করি, যে মান যেন আরও ভালোর দিকে যায়, ওই চেষ্টাটা থাকে। হয়তোবা সবসময় সেম বেঞ্চমার্ক টাচ করা যায় না, বাট ট্রাই করি আসলে। আচ্ছা, আমরা এবং এটাকে আসলে আমরা শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই যে একজন আর্টিস্ট আসলে এত কিছু ভাবেন অভিনয় করার আগে, বা স্ক্রিনে তাকে আমরা দেখতে পারবো, কেমন গল্পে দেখতে পারবো। আচ্ছা, একটু ঘরের আলাপে ফিরি। যেহেতু চ্যানেল আইতে তারকা কথনের আয়োজনে আপনাকে নিয়ে বসেছি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামকে স্মরণ না করলে তো হচ্ছেই না, কারণ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকেই আপনাকে পেয়েছি আমরা 2013 সালে দ্বিতীয় রানার আপ হিসেবে পেয়েছিলাম। তারপর থেকেই তো জার্নিটা শুরু, নাকি তার আগের থেকে এই বীজটা ছিল নিজের মাঝে? না, তার আগে টুকটাক মডেলিং ফটোশুট করতাম, বাট বেসিক জার্নি আসলে চ্যানেল আই থেকেই শুরু, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকেই শুরু। ওকে, তো আমরা কি এটা বলতে পারি যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আসলে আপনার এই যে এখন বর্তমানের পথ চলা, এটার ক্ষেত্রে সব থেকে বড় প্রভাবক? না, অবশ্যই, তা তো অবশ্যই। আসলে প্ল্যাটফর্ম ম্যাটার করে। আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, বাট তার মানে আবার এটাও না যে প্ল্যাটফর্ম পাওয়ার পরে আমার স্ট্রাগল শেষ হয়ে গিয়েছিল, আমি রাতারাতি তারকা বনে গিয়েছিলাম, বিষয়টা এমনও না। একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে সেই প্ল্যাটফর্মে বিচরণ করার জন্য, টিকে থাকার জন্য আসল স্ট্রাগলটা তখন শুরু হয়। সো আই ডিড লটস অফ স্ট্রাগলস। আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, আমি অনেক জুতার তলা ক্ষয় করেছি, অনেক বাইকের তেল খরচ করেছি। সো ওগুলো দ্যাটস আ ডিফারেন্ট চ্যাপ্টার, বাট আই গট দ্য প্ল্যাটফর্ম ফ্রম চ্যানেল আই, অ্যান্ড এই জন্য আমি অলওয়েজ গ্রেটফুল। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের ওই দিনগুলোর কথা কি মনে পড়ে? অডিশন রাউন্ড কেমন ছিল, বা সেখানে গ্রুমিং সেশনগুলো কেমন ছিল? হ্যাঁ, প্রায় মনে পড়ে। অ্যান্ড এই অধ্যায়গুলো আসলে চাইলেও ভোলা সম্ভব না, কারণ ওই যে শুরুটা এখান থেকে, তো প্রায় মনে পড়ে। লাইক একটা ছোট্ট এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, প্রথম যে অডিশনটা, একদম ফার্স্ট প্রিলিমিনারি যে অডিশন ছিল, তো ওটা ছিল, আমি যেহেতু ঢাকা থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, তো আমার অডিশন ঢাকাতেই। এইটা ছিল খিলক্ষেত লেক সিটি কনকর্ডের পাশে নেভাল এরিয়াতে। তো আই ওয়াজ আ বিট লেট, আমি একটু দেরি করে ঢুকছিলাম। মাঠের মধ্যে আমি যে পরিমাণ প্রতিযোগী দেখেছি, আমার কাছে মনে হচ্ছিল যে ঢাকা শহরের আর কোথাও কোনো হ্যান্ডসাম ছেলে বোধহয় ঘরে নাই, সবাই এই মাঠে। তো একটু নার্ভাস ছিলাম, আত্মবিশ্বাসেও একটু ঘাটতি ছিল যে এত এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং ছেলে, এদের মাঝখানে আমি হব কিনা বা হবে কিনা আমাকে দিয়ে। বাট পরে ভাবলাম যে চলে যেহেতু আসছি, একটা চেষ্টা করে যাই না, দেখি না কি হয়। অ্যান্ড ওই ছোট্ট পুশটা আমাকে আসলে এই জায়গায় নিয়ে এসেছে। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হতে কি শুধুই গুড লুকটা লাগে? আপনি যেমন বলছিলেন এত এত সুন্দর ছেলেরা। অফকোর্স গুড লুক ম্যাটার করে, এবং আমি সবসময় বিশ্বাস করি যে প্রথমে দর্শনধারী, লুক একটা ম্যাটার। প্রথম অ্যাপিয়ারেন্সে অনেক কিছু ডিপেন্ড করে, একটা কনভারসেশন হোক বা একটা যে কোনো কিছু হোক, ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা ম্যাটার করে। আর নামের মধ্যেই তো আছে যে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, তাই না? হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান, পুরো টাইটেলটা এটা ছিল। তো হ্যান্ডসাম হওয়ার জন্য লুকটাও ম্যাটার করে, ম্যান্ডেটরি না, বাট ম্যাটার করে। ওকে, তার পরবর্তীতে নিজেকে আসলে কিভাবে প্রমাণ করতে হয়েছে এই প্ল্যাটফর্মে? তার পরবর্তীতে নিজের পশ্চার, জেস্চার, ইন্টেলিজেন্স, অনেক কিছু। তখন আর শুধু লুকের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ ছিল না, আর অনেক কিছু, ফিজিক্যাল স্ট্যামিনা, হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটিস, অ্যান্টিসিপেশন, এই মেন্টালিটি, বিভিন্ন ভার্চু, আরও অনেক কিছু এখানে চলে আসছিল। সব কিছু ব্লেন্ড হয়ে আসলে একটা জায়গায় ওরা আমাদেরকে ছেঁকে বের করেছে আর কি, যদি বলতে হয়। ওকে, সো দ্যাট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স, আর জীবনের পথ চলা একটা বড় মাইলফলক আসলে। ইটস আ ভেরি বিউটিফুল এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। আচ্ছা, শুরুতেই কি আসলে একজন অভিনেতা হতে চেয়েছিলেন, নাকি জীবনে অন্য কিছু হতে চেয়েছিলেন? গায়ক হতে চেয়েছিলাম আসলে। ছোটবেলা থেকে গান শিখতাম, আমার ব্যাকগ্রাউন্ড নজরুল সঙ্গীত। তো গায়ক হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল, কিন্তু যখন নায়ক হওয়ার রাস্তাটা সুগম হতে লাগলো, তখন থেকে মনে হলো যে আচ্ছা, নায়কও তো হতে পারি। ইট ডাজন্ট মিন যে আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি বা গান গাই না, গান গাই, অফকোর্স গাই,
কিন্তু গানটাকে আর প্রফেশনালি নিয়ে আগানো হয়নি আর কি। কিন্তু আপনি চেষ্টা করেছিলেন গানটাকে প্রফেশন হিসেবে নেয়ার? না, পরে আর ওভাবে প্রফেশনালি নেওয়ার চেষ্টা করি নাই। আমি আমার কাছে মনে হয়েছে যে গানটা থাকুক, সারা জীবন পাশে থাকুক, ভেতরে থাকুক, লালন করি, কিন্তু প্রফেশনালি আর ও গানটাকে নিয়ে আগানো হয়নি। ওকে, এখন কি গানের চর্চাটা আছে অভিনয়ের পাশাপাশি? হ্যাঁ, চর্চাটা আছে, একেবারে ছেড়ে দেইনি, চর্চাটা আছে। আচ্ছা, তাহলে যদি আজকে আমি বলি আমাদের উদ্দেশ্যে 2 লাইন গান শোনাতে, আপনি কি আমাদেরকে শোনাবেন? শোনানো যায়, কিন্তু আমি জানি না দর্শক কতটুকু পছন্দ করবে, কারণ দর্শক অভিনয় অনেক পছন্দ করে, গান কতটুকু পছন্দ করবে আই ডোন্ট নো। আসলে প্রিয় শিল্পীর কণ্ঠে আসলে যদি তারা গান শোনে বা যে সে ভালো পারে সেটি শুনে আমার মনে হয় দর্শকরা আরো বেশি আনন্দিত হয়। হ্যাঁ, গাওয়া যেতে পারে। গাবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে ছলনা এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। থ্যাংক ইউ। অ্যামেজিং। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু সেরা কণ্ঠের প্ল্যাটফর্মে আপনাকে পেয়েছিলাম, সেখান থেকে আপনি জার্নিটা স্কিপ করেছেন এবং পরবর্তীতে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে আসলে পাওয়া। সো আমরা গায়ক নায়ক আসলে 2 in 1 দুজনকে আসলে আমরা পেতে পারি, একটা সম্ভাবনা কিন্তু রয়েই গেছে। ওই যে গানটা তো ছাড়িনি, আসলে গানটা চলছে, অ্যান্ড কখনো গানেও যদি ক্যারিয়ার ফ্লারিশ হয়, আই ওয়ন্ট মাইন্ড আসলে। ইউ ওয়ন্ট মাইন্ড? ওকে, তাহলে আমরা অপেক্ষায় থাকবো কোনো গানের গল্পে হয়তো কখনো তার সেট আলোকিত হবে ইনশাআল্লাহ। আপনার একটা জিঙ্গেল নিয়ে কথা বলতে চাই, ঘোড়ায় চড়ো মনের হিল, তো সেইখানে কাজ করার এক্সপিরিয়েন্সটা আর সাথে ভিডিওটাও অনেকে দেখেছেন, আমরা একটু তার কিছু অংশ দর্শকদের দেখিয়ে আনতে চাই। চলুন প্রিয় দর্শক। আচ্ছা, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দেখতে পারিনি ভিডিওটা, তবে আমার মনে হয় যে যেটুকু গ্লিমস আমরা দেখলাম তাতে করে দর্শক ধরতে পেরেছে যে আমি কোনটার কথা বলছি। আপনিও নিশ্চয়ই ধরতে পেরেছেন, একটু জানতে চাই যে এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল। এইটা বেসিক্যালি একটা ক্যাম্পেইন ছিল, হুইলের একটা ক্যাম্পেইন, বাট এটা একটা মিউজিক ভিডিও আকারে আমরা ক্যাম্পেইনটা করেছি। গানটা খুব সুন্দর এবং গানের লিরিক্সগুলো খুব মজার, ফানি লিরিক্স। গানের মধ্যে ডান্স আছে, হেভি বিটস আছে, তো আমাকে ডিফারেন্টভাবে দেখতে পেরেছে, কারণ গানটার প্রেজেন্টেশনটা ইট ওয়াজ আ ফিল্মি প্রেজেন্টেশন। অ্যান্ড দর্শক বা ভক্তরা প্রায় আমাকে জিজ্ঞেস করে যে আলভি ভাইয়া ফিল্ম কবে করবেন, কবে আপনার ফিল্ম দেখবো। তো আই ক্যান সে ইটস এ গ্লিমস অফ এ ফিল্ম। আসলে যদি ওই ধরনের মশলাদার কমার্শিয়াল কোনো ফিল্ম করি, আমাকে মানুষ এভাবেও দেখতে পারে, এভাবেও দেখতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। আমার পরবর্তী প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় আমি এরই মধ্য দিয়ে পেয়ে গেছি, যে সবার এক্সপেকটেশন থাকে তাদের প্রিয় অভিনেতা কবে বড় পর্দায় আসবে, সিনেমা হলে তারা দেখতে যাবে, সেই জায়গা থেকে আপনার কাছেও প্রত্যাশা সকলেরই আছে। এছাড়া নিজে যদি ডিরেকশনের কথা বলি, যেহেতু নিজে আপনি ডিরেক্ট করেন, আপনি কখনো ফিল্ম বানানোর কথা ভেবেছেন? হ্যাঁ, অফকোর্স। আসলে আমি ফিল্মেই ঘুমাই, ফিল্মেই খাই, আমি প্রচুর মুভি দেখি। আমার ওয়াইফ বেসিক্যালি বুকিশ, বাট আমি আসলে মুভি লাভার, আমি অনেক মুভি দেখি। আরও যদি এমফাসাইজ করে বলি, আমি মুভি না দেখলে আমার ঘুমও আসে না ঠিক মতো। কি ধরনের মুভি দেখতে পছন্দ? আমি সব ধরনের মুভি দেখতে পছন্দ করি, আমি সব ভাষার মুভি দেখতে পছন্দ করি, সব জনরার মুভি দেখতে পছন্দ করি। একটা জনরা বাদে, সেটা হচ্ছে যে আমার থাকে না যে ফ্যান্টাসি ফিল্ম খুব একটা আমাকে টানে না, লাইক মার্ভেলস থাকে না, সুপার হিরো ফিল্মস, ওগুলো আমাকে একটু কম টানে। আমাকে বেসড অন ট্রু স্টোরি ফিল্ম, সার্ভাইভাল ফিল্মস, এগুলো আমাকে বেশি টানে। থ্রিলার্স, রোমান্টিক ফিল্মও ভালো লাগে আমার, যদি ভালো ফিল্ম হয়। তো ভবিষ্যতে ডেফিনেটলি ফিল্ম বানাবো, নিজেও অভিনয় করব, আর ফিল্ম নিয়ে খুব শীঘ্রই ভালো
ভালো প্ল্যান আছে, দর্শক খুব শীঘ্রই কিছু গুড নিউজ পাবে হয়তো। আরো কোনো হিডেন ট্যালেন্ট আছে যে আমরা জানি না? আমি ভালো পেন্সিল স্কেচ করি। স্কেচ করতে পারেন? মানে যে কোনো মানুষের অবয়ব আঁকতে পারবেন? পারি। ওকে, ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোটবেলায় আর্টও শিখেছি শিশু একাডেমি থেকে, তো তখন থেকেই ওই চর্চাটা ছিল। আমি করতাম রেগুলার স্কেচ বা পেইন্টিং করতাম, এখন আর খুব একটা করা হয় না, বাট আই হ্যাভ দ্যাট ট্যালেন্ট। ওকে, সো এত ব্যস্ততা, এত গুণ আর এত দায়িত্ব সবকিছুর মাঝে ফ্যামিলি টাইম ব্যালেন্স করেন কি করে? ফ্যামিলি টাইম তো দিতে হয়, চেষ্টা করি যতটুকু সম্ভব ততটুকু দেয়ার। ওই জায়গাটাতে আসলে খুব একটা কার্পণ্যতা করি না। আমার একটা ছোট বাচ্চা আছে 4.5-5 বছরের, ওর নাম রিজিক। তো বাচ্চাটা হওয়ার পর আসলে আর একটু টাইম দেওয়ার চেষ্টা করি। যখন দিতে পারি না তখন নিজের কাছে খারাপ লাগে, তখন মনে হয় যে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, এই সময়টা তো আর পাবো না। সো এফোর্ট দেই, চেষ্টা করি টাইম দেওয়ার। ওকে, এবং বাড়িতে যারা আছেন, পরিবার পরিজন বা আশেপাশের সকলে, তারা আপনার এই প্রফেশনটাকে কিভাবে দেখে? শুরুতে আসলে খুব একটা পজিটিভলি দেখতো না, কারণ সবার যার যার জায়গা থেকে আমাকে নিয়ে স্বপ্ন ছিল। মা হয়তো বা ভাবতো যে আমি একটা সরকারি চাকরি করব বা আমি ডিফেন্সে জব করব। আমার ওয়াইফ তো আমার ক্যারিয়ার শুরু থেকে ছিল, সো ওয়াইফ হয়তো বা ভাবতো যে তার হাজব্যান্ড একটা নর্মাল ভালো কোথাও মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে বা বিজনেস করবে। তো শুরুর দিকে ইট ওয়াজ টাফ তাদের মন জয় করাটা, বাট আমি আমার হার্ডওয়ার্ক, আমার স্ট্রাগল অ্যান্ড ইভেনচুয়ালি আমার সাকসেস দিয়ে তাদের মন জয় করেছি যে ওকে ফাইন। এখন সবাই মনে করে যে না, ও ওই জায়গাটাতে ভালো করতে পারবে, লেট হিম ডু হিজ জব আসলে। কিন্তু এই যে সেক্টরটাতে রয়েছেন, পরিবর্তিত সময় বলি বা দেশের পরিস্থিতি সব কিছু মিলে অনেক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং যাচ্ছি এখনও। এবং এই সময়তে আসলে অনেক নতুন আর্টিস্টরা এসেছেন, পুরনো যারা তারাও হয়তো কাজ করছেন। এই সেক্টরটা থেকে প্রতিযোগিতা আসলে কেমন এবং আপনি বিষয়টা কিভাবে দেখেন? প্রতিযোগিতা আসলে অনেক, এবং আমার কাছে মনে হয় প্রতিযোগিতা থাকা উচিত। প্রতিযোগিতা থাকলে ভালো কাজের প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা থাকলে নতুন নতুন আর্টিস্ট ক্রিয়েট হয়, স্কোপ ক্রিয়েট হয়, কাজের মানে কর্মসংস্থানের ওয়ে বাড়ে। তো প্রতিযোগিতা থাকুক, তাতে কোনো আপত্তি নেই, তবে প্রতিযোগিতাটা সুস্থ প্রতিযোগিতা হোক। আপনি কি কোনো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছিলেন বা আপনার কি মনে হয়? পড়েছিলাম, বাট আমাকে ওই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আসলে রাখতে পারেনি। আমাকে অনেকভাবে ডিমিলিশ করে রাখার চেষ্টা করা হয়েছিল, আমাকে অনেকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সার্টেইন সিন্ডিকেট বলি বা ইন্ডাস্ট্রি বলি, অনেকভাবেই আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিগত বছরগুলোতে। বাট আমার কাছে মনে হয় যে এন্ড অফ দ্য ডে আই ফিল, মানে ইটস মাই মটো যে হার্ডওয়ার্ক পেজ অফ। আসলে পরিশ্রম করলে কোনো কিছু দিয়ে দাবায় রাখা যায় না আসলে। কিন্তু অনেক ট্যালেন্টেড অভিনয় শিল্পীরা রয়েছেন যারা গিভ আপ করতে চান, এক সময় আমরা হারিয়ে গিয়েছে এমন অনেকেই আছেন। তো আপনি যদি এই সময় যারা স্ট্রাগল করছেন একজন ভালো শিল্পী হওয়ার জন্য, যাদের মধ্যে পটেনশিয়ালিটি আছে, তাদেরকে যদি কোনো পরামর্শ দিতে হয় বা টিপস দিতে হয়, আপনি কি দিবেন? তাদের জন্যই কথাটা বলা যে যত যাই হোক, নেভার লুজ ইউর হোপ ছাড়া যাবে না, লেগে থাকতে হবে, মাটি কামড়ে থাকতে হবে যদি আসলেই কিছু একটা করার ইচ্ছা থাকে। আর যদি এমনি 2 দিনের জন্য এসে একটু দেখে মজা নিয়ে বা এক্সপিরিয়েন্স নিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তাদের জন্য কিছুই বলার নেই। বাট যারা রিয়েলি স্বপ্ন পিপাসু, যারা আসলেই স্বপ্ন দেখতে পছন্দ করে, তাহলে লেগে থাকতে হবে, এইটার বিকল্প আসলে কিছু নাই। অ্যান্ড দ্য রিয়েল এক্সাম্পল হচ্ছে আমি কোনোদিনই হাল ছাড়ি নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি শেষ দেখে ছাড়বো। সো আই এম স্টিল ওয়াচিং, স্টিল ওয়ার্কিং সো হার্ড, আর লেগেও আছি, ভালো ভালো কাজ করার চেষ্টা করছি। এবং তার প্রতিচ্ছবি আসলে আপনার কাজের মধ্য দিয়ে দর্শকদের কাছে পৌঁছচ্ছে এবং দর্শক তা ভালোবাসা হিসেবে আপনার কাছে তা ফেরত পাঠাচ্ছে। এক্স্যাক্টলি, কতদিন ভালোবাসবে না, ভালোবাসতেই হবে। বাংলা সিনেমার মতো বলতে হবে, ভালোবাসতেই হবে। আচ্ছা, আগেরকার সময় বাংলা সিনেমা দেখেন আপনি? আমি দেখেছি এবং আমার আসলে আমি বললাম না যে আমি সব ধরনের সিনেমা দেখি, আমি অনেক ভিনটেজ ফিল্মসও দেখি। আমি আমার নিজের দেশের কথাই বলি, আমার প্রিয়, বাংলাদেশের সবচেয়ে প্রিয় পরিচালক হচ্ছে জহির রায়হান। ওনার জীবন থেকে নেওয়া আমার সবচেয়ে প্রিয় মুভি
প্রিয় ছবি। তো আমি আমি অনেক মুভি দেখি, আমি পুরনো মুভিও দেখি। আচ্ছা, প্রিয় নায়ক নায়িকার কথা যদি বলি সেই সময়ের কাদের কথা উঠে আসবে? প্রিয় নায়ক বলবো না, আমার প্রিয় অভিনেতা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আহমেদ রুবেল স্যার, যিনি আমাদের মাঝে আর নেই। তো আমার আসলে কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো অভিনয় গুরুমুখী আমার কোনো বিদ্যা আসলে নেই। তো আমি আসলে গুরু একজনকেই মনে করি আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দিক থেকে, সেটা হচ্ছে আহমেদ রুবেল স্যার। আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, বাট প্ল্যান করতে করতে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা আমার জন্য খুবই বড় একটা ব্যাড লাক। বাট আমি ওনাকে ধারণ করি, ওনার অভিনয় প্যাটার্ন, ওনার কথা বলার ধরন আমি ধারণ করি নিজের মধ্যে, অনুসরণ করি আসলে। আর নায়িকা যদি বলি, আই এম আ হিউজ ফ্যান অফ ববিতা ম্যাম। ববিতা ম্যাম, হিউজ ফ্যান অফ হার। এই তো। ওকে, সো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। যদি স্বপ্নের কথা জানতে চাই, যে আগামী সময়তে 5 বছর বলি, 10 বছর বলি, 15, জানি না, আপনি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান এখন? আমি নিজেকে সবসময়, যতদিন বেঁচে থাকতে চাই, আমি মানুষের মনেই দেখতে চাই নিজেকে। আমার জন্য মানুষের মনের মধ্যে ভালোবাসাটা দেখতে চাই, আমার কাজের জন্য মানুষের মধ্যে এক্সাইটমেন্ট দেখতে চাই, পিপাসাটা দেখতে চাই, যেটা আমাদের পাশের ইন্ডাস্ট্রিতে দেখা যায়। শাহরুখ খানের একটা মুভির জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে, আমির খানের একটা মুভির জন্য মানুষ 2-3 বছর অপেক্ষা করে, তাই না? রজনীকান্তের একটা মুভির জন্য মানুষ এখনো ভাঙচুর করে। সো ওই এক্সাইটমেন্ট, ওই অ্যান্টিসিপেশন, ওই ক্রেভিংস, এই জিনিসগুলো মানুষের মনের মধ্যে আমাকে নিয়ে আমি দেখতে চাই টিল আই ডাই। ওকে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনার স্বপ্ন সফল হোক, সেটি আমরা দেখতে চাই। ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনি। দর্শক, পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে ছিলেন, আশা করি এই আয়োজন ভালো লেগেছে। মানুষ তো তার স্বপ্নের সমান বড়, তাই আত্মবিশ্বাস রেখে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। ভালোবাসা তো শুধু সময়ের অপেক্ষা। দর্শক, সকলে ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।